পৃথিবীর একদম শেষ প্রান্তে অবস্থিত ভয়ানক এক জেল, যার আশেপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন তো দূরের কথা, বরং কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। দূর দূরান্ত পর্যন্ত সমস্ত জায়গা মরুভূমির মতো বরফে ঢাকা। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত যতদূর চোখ যায় ঠিক ততদূর পর্যন্ত শুধু বরফ আর বরফ দেখা যায়। এমনকি সেখানকার তাপমাত্রাও এতটাই কম ছিল যে কোনো মানুষের পক্ষে সেখানে জীবিত থাকাটা সহজ কথা নয়। আর সেখানেই যে জেলটি অবস্থিত ছিল, সেই জেলের আশেপাশে কোনো বর্ডার ছিল না। কিন্তু তারপরও আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেল থেকে পালানোর সাহস পর্যন্ত করে না, কারণ এখান থেকে পালাতে পায়ে হেঁটে সময় লাগবে 3 বছরেরও বেশি। তার উপর আবার পালাতে হবে কোনো প্রকার খাবার, পানি এবং গরম জামাকাপড় ছাড়াই। সেই সাথে প্রতিকূল আবহাওয়া, তুষার ঝড় এবং ভয়ানক জন্তু জানোয়ারের আক্রমণের ভয় তো আছেই। সেই সাথে বাহিরে থাকলে অতিরিক্ত ঠান্ডায় বরফে জমে মৃত্যুও হতে পারে। কিন্তু এত কিছুর পরও কি সেই ভয়ানক জেল থেকে পালানো সম্ভব? মানুষের ইচ্ছে শক্তি নাকি মানুষের যে কোনো কাজকে সফল করে দেয়। তবে এই কথাটি কি আসলেই সত্যি? মানুষ কি চাইলেই সবকিছু করতে পারে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জার্মানির একটি শহরে। সময়টা ছিল 1944 সাল, যেখানে আমরা ক্লেমেন নামক একজন সোলজারকে দেখতে পাই। আসলে এই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এ সময় পুরো পৃথিবীতে যুদ্ধ চলছিল, তাই ক্লেমেন সহ আরও কয়েকজন সোলজারদেরকে জার্মানি থেকে রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল যুদ্ধ করার জন্য। তবে তাদের যাওয়ার আগে সেখানে ক্লেমেনের ওয়াইফ এবং মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। তার ওয়াইফ অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে ক্লেমেনকে বলে, সেখানে যা কিছুই হয়ে যাক, তুমি নিজের প্রতি খেয়াল রেখো, তোমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। সব সময় মনে রেখো, তোমার একটি ছোট্ট মেয়ে আছে, আর তোমার আরও একটি সন্তান পৃথিবীতে আসতে চলেছে। একথা শুনে ক্লেমেন অনেক খুশি হয়ে যায়, আর সে তার ওয়াইফকে জড়িয়ে ধরে কথা দেয় যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর সে তার মেয়েকেও অনেক আদর করে। তার মেয়ে এখানে তাকে বলে, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমি তোমাকে অনেক মিস করব, আর প্রতি সপ্তাহে আমাকে অন্তত একটি করে চিঠি পাঠাবে, ঠিক আছে? ক্লেমেন তখন তার মেয়েকে বলে যে সে অবশ্যই তাকে চিঠি লিখবে। এরপর সে তার মেয়ে এবং ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর তারা সবাই মিলে যুদ্ধের জন্য চলে আসে রাশিয়াতে। কিন্তু কয়েক মাস পরে দেখা যায় যে এই যুদ্ধে ক্লেমেনদের দেশ অর্থাৎ জার্মান হেরে গিয়েছে, যার ফলে যে সমস্ত জার্মানি সোলজাররা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, রাশিয়ান সরকার তাদের সবাইকে কঠিন শাস্তি দেয়। তাদের প্রত্যেককেই 25 বছরের জেল দেয়া হয়। তবে তাদেরকে রাশিয়ার কোনো জেলে নয়, বরং সাইবেরিয়ার অনেক ভয়ানক একটি জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেটা কিনা রাশিয়ার একদম শেষ প্রান্তে ছিল। এমনকি সেখানে পৌঁছতে হলে ট্রেনে করে একটানা প্রায় 17 দিন 10,000 মাইল পথ পাড়ি দিতে হবে। আর এই রেলপথটি হচ্ছে পৃথিবীর সবচাইতে লম্বা রেলপথ। তো এরপর শুরু হয়ে যায় জার্মান সৈনিকদের জন্য একটি ভয়ানক জার্নি। তারা ট্রেনে করে সাইবেরিয়ার দিকে যতটা এগিয়ে যাচ্ছিল, ঠান্ডা যেন ঠিক ততটাই বাড়ছিল। প্রথম কয়েকদিন জার্নির পর দেখতে দেখতেই ঠান্ডা এত পরিমাণ বেড়ে যায় যে সৈনিকেরা আর এই ঠান্ডা সহ্য করতে পারছিল না। তারা সবাই যেন একদম বরফে জমে যাচ্ছিল। এমনকি কেউ যদি ট্রেনের সঙ্গে হেলান দিয়ে বসে পর্যন্ত থাকে, তাহলে তার শরীরে বরফ জমে ট্রেনের সঙ্গে লেগে যায়। তো এভাবেই এই জার্নির মাঝখানে অনেক সৈনিকের মৃত্যু হয়ে যায়। এরপর প্রায় বেশ কিছুদিনের জার্নির পর তারা একটি আর্মি ক্যাম্পে এসে পৌঁছয়। আর ট্রেনের মধ্যে যে সমস্ত সৈনিকরা মারা গিয়েছে তাদের লাশগুলোকে সেই আর্মি ক্যাম্পের সৈনিকরা নামিয়ে নেয়, এবং যে সমস্ত সৈনিকরা জীবিত ছিল তাদের সবাইকে এক টুকরো করে মাছ খেতে দেয়া হয়, এবং ট্রেন থেকে নামিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে দেয়া হয়। আর কিছুক্ষণ পরেই তাদেরকে আবারও ট্রেনের মধ্যে তোলা হয়। এরপর ট্রেনটি আবারও রওনা হয় সাইবেরিয়ার উদ্দেশ্যে। ট্রেনটি একটানা আরও প্রায় 5 দিন যাবৎ চলছে। কিন্তু এই 5 দিনের মধ্যে একবারের জন্য এই সোলজারদেরকে খাবার দেয়া তো দূরের কথা, বরং এক ফোঁটা পানি পর্যন্ত দেয়া হয়নি। একই তো ঠান্ডায় তাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার উপর আবার প্রচণ্ড ক্ষুধা এবং পিপাসায় তারা যেন মরতেই যাচ্ছিল। অনেকে তো এখানে নিজেদের ক্ষুধা নিবারণের জন্য ট্রেনের গায়ে যে সমস্ত বরফ জমেছিল সেগুলোই খেয়ে খেয়ে নিজেদের ক্ষুধা মেটানোর চেষ্টা করছিল। এমনকি অনেকে তো পিপাসা মেটানোর জন্য নিজেদের প্রস্রাব পর্যন্ত পান করছিল। এবার একটি নির্দিষ্ট জায়গাতে আসার পর তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। তবে যখনই এই সোলজাররা ট্রেন থেকে নেমে যায়, তখন তারা মাটিতে প্রচুর পরিমাণে বরফ দেখে একদম পাগলের মতো হয়ে যায়। তারা ক্ষুধার যন্ত্রণায় 2 হাত দিয়ে ঠেলে ঠেলে বরফ তাদের মুখে দিচ্ছিল। এই বরফই যেন তাদের কাছে অমৃতের মতো লাগছিল। তবে রাশিয়ান সোলজাররা তাদের এই অবস্থা দেখতে পেয়ে তারা সেখানে তাদেরকে প্রচণ্ড মারধর করে। এরপর তাদেরকে টেনে হিঁচড়ে পায়ে হাঁটিয়ে
প্রায় কয়েকশো মাইল পথ পাড়ি দেওয়ার জন্য রওনা হয়। কিছু দূর আসার পর তারা দেখতে পায় যে এখানকার দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই, এমনকি একটা ঘরবাড়ি পর্যন্ত নেই। আশেপাশে যতদূর চোখ যাচ্ছিল ততদূর পর্যন্ত শুধুমাত্র বরফ আর বরফ ছিল। এদিকে বেশ কয়েকদিন যাবৎ না খেতে পাওয়ার কারণে এই সমস্ত সোলজাররা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। তার উপর আবার সেখানে অনেক জোরে জোরে তুষারঝড় হচ্ছিল, যার ফলে এই সোলজারদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে রাস্তার মাঝখানেই পড়ে যায় আর তাদেরকে সেখানেই ফেলে রাখা হয়। তবে যারা যারা নিজেদেরকে শক্ত রেখে কোনো মতে এগিয়ে আসতে পেরেছিল তারাই শুধুমাত্র সেই জেল পর্যন্ত পৌঁছয়। এখানে দেখা যায় যে এই জেলটি খুবই সাধারণ একটি জেল ছিল। এখানকার আশেপাশে কোনো কাঁটা তারের বেড়া ছিল না, এমনকি দূর থেকে তাদের উপর নজর রাখার জন্য কোনো ওয়াচ টাওয়ারও ছিল না। অর্থাৎ এই জেলটির মধ্যে কোনো রকমের সুরক্ষা দেয়া নেই। কিন্তু তারপরও আজ পর্যন্ত কোনো কয়েকদিন আগে এখান থেকে পালাতে পারেনি, কারণ এখান থেকে পালাতে হলে 1000 মাইল পথ পাড়ি দিতে হবে, তাও আবার কোনো রকম খাবার এবং পানি ছাড়াই, যেটা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আজ পর্যন্ত কেউ এখান থেকে পালানোর সাহস পর্যন্ত করেনি। তো এবারে এই সমস্ত কয়েদিদেরকে রাশিয়ান সোলজাররা একটি লাইনে দাঁড় করিয়ে দেয় এবং তাদের পুরো শরীর চেক করে দেখে যে তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। তো এখানেই আমরা ক্লেমেনকে দেখতে পাই। ক্লেমেনের পাশে খুব অল্প বয়সী একজন সোলজার ছিল। সে এখানে ক্লেমেনকে খুবই আস্তে আস্তে কিছু একটা বলছিল, কিন্তু এই বিষয়টি আবার জেলখানার ওয়ার্ডেন দেখতে পায়, যার নাম হচ্ছে কিমিনিভ। কিমিনিভ আসলে খুবই খারাপ একজন মানুষ ছিল, তার মনে দয়া মায়ার কোনো ছিটে ফোটাও ছিল না। তো সে এখানে সেই ছেলেটিকে বলে, তুমি তাকে ফিসফিসিয়ে কি বলছিলে, আর আমি লক্ষ্য করেছি তোমার জ্যাকেটের মধ্যে কিছু একটা আছে, আমি চেক করার আগেই দ্রুত সেটাকে বের করে ফেলো। এখন কথা শুনে ছেলেটি তার জ্যাকেটের মধ্য থেকে একটি চিঠি বের করে, আর সে কিমিনিভকে বলে, আসলে আমি যখন রাশিয়াতে এসেছিলাম তখন আমার মা আমাকে এই চিঠিটি দিয়েছিল, আর তখন থেকে এই চিঠিটি আমি আমার কাছেই রাখছি। আমার মায়ের লেখা এই চিঠিটি আমাকে বাঁচতে অনুপ্রেরণা দেয়, তাই দয়া করে এই চিঠিটি অন্তত আমার কাছে রাখতে দিন। কিন্তু কিমিনিভ এখানে কোনো কথা না বলে তার হাত থেকে চিঠিটি কেড়ে নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ফেলে। এরপর কিমিনিভ তাকে বলে, তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ, এখন এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। এরপর কিমিনিভ ছেলেটিকে তার সমস্ত পোশাক খুলে ফেলতে বলে, কারণ শাস্তি হিসেবে তাকে এখন এই ঠান্ডার মধ্যে সারা রাত খালি গায়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবে সেই ছেলেটির উপর ক্লেমেনের অনেক মায়া হয়। ক্লেমেন তখন নিজের জ্যাকেটটি খুলে তাকে দিতে চায়, কিন্তু কিমিনিভ তখন তাকে বলে, তোমারও কি শাস্তি পেতে ইচ্ছে করছে? বেশি দয়া দেখালে তোমাকেও কাপড় খুলিয়ে দাঁড় করিয়ে রাখবো। এখন সেই ছেলেটিকে একা একা ঠান্ডার মধ্যে রেখেই বাকি কয়েদিদেরকে একটি কয়লার খনিতে নিয়ে আসা হয়। এরপর এক এক করে তাদের প্রত্যেকেরই চুল কেটে দেয়া হয়, আর তাদেরকে কয়েদির পোশাক পরিয়ে জোর করে সেই কয়লার খনিতে কাজ করানো হয়। অন্যদিকে আমরা ক্লেমেনের ওয়াইফ এবং তার মেয়েকে দেখতে পাই। প্রায় অনেকদিন যাবৎ ক্লেমেনের কোনো খোঁজ না পাওয়ার কারণে তার পুরো পরিবার একদম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, আর ক্লেমেনের ব্যাপারে একটু খোঁজ পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও তার ব্যাপারে কোনো রকমেরই খোঁজ পাওয়া যায় না। তারা অন্তত এটাও জানতে পারে না যে ক্লেমেন মারা গেছে নাকি বেঁচে আছে। এখন অনেকদিন যাবৎ খোঁজাখুঁজি করেও ক্লেমেনকে কোথাও খুঁজে না পেয়ে তার পুরো পরিবার একদম দুশ্চিন্তায় পড়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে এখন তাদের কি করা উচিত। এ ঘটনার পর দেখতে দেখতেই প্রায় 4 বছর সময় পার হয়ে যায়। এখন সময়টা ছিল 1949 সাল, যেখানে আমরা সেই সমস্ত জার্মান কয়েদিদেরকে দেখতে পাই। তাদেরকে এখনও সেই কয়লার খনির মধ্যেই বন্দী করে রাখা হয়েছে। তবে এখন তাদের পরিস্থিতি আরও অনেক বেশি ভয়ানক হয়ে গিয়েছিল, কারণ তাদেরকে এই কয়লার খনিতে সারাদিনই কঠোর পরিশ্রম করানো হয়, আর তার বিনিময়ে তাদেরকে দেয়া হয় সামান্য পরিমাণ খাবার, তাও আবার এগুলো বাসি পচা খাবার। সেটাও আবার দেয়া হয় শুধুমাত্র এক বেলা। কাজের মাঝখানে তাদের বিশ্রাম নেওয়ারও একটু সুযোগ ছিল না। তারপরে এই কাজটি এতটাই কঠিন ছিল যে এতদিনে অনেক মানুষেরই মৃত্যু হয়েছে। তাছাড়া প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধসের ফলে কিছুদিন পরপরই কেউ না কেউ মারা যায়। এবার কয়েকদিন পরেই দেখা যায় যে জেলখানার একটি জেনারেটর নষ্ট হয়ে গিয়েছে, তাই সেই জেনারেটর রুমে ক্লেমেনকে নিয়ে আসা হয়। আসলে ক্লেমেন সোলজার হওয়ার আগে একজন মেকানিক ছিল, তাই তার কাছে এটা ঠিক করা কোনো ব্যাপারই ছিল না। তাই ক্লেমেনকে জেনারেটরটি ঠিক করার দায়িত্ব দেয়া হয়। তবে ক্লেমেন দেখতে পায় যে এটাতে অনেক বড় একটি সমস্যা হয়েছে, তাই এটা ঠিক করতে তার অনেক সময় লাগবে, যার ফলে সোলজাররা তাকে এটা ঠিক করতে দিয়ে সেখান থেকে চলে যায়। ক্লেমেন তখন সারাদিন ধরে এই জেনারেটরটিকে ঠিক করে, আর এটা ঠিক করতে করতে একদম রাত হয়ে যায়। তবে সে জেনারেটরটি যখন পুরোপুরিভাবে ঠিক করে ফেলে তখন সে বাইরে তাকিয়ে দেখতে পায় যে আশেপাশে জেলের কোনো সোলজার নেই, তাকে এখন কেউ পাহারা দিচ্ছে না। তার উপর চারিদিকে এতটাই অন্ধকার ছিল যে তাকে কেউই দেখতে পাবে না।
তাই ক্লেমেন তখন এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে সে দৌড়ে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এক পর্যায়ে সে সেখানে থাকা একটি গাড়ির পেছনে উঠে পড়ে, কারণ এখানে প্রতিদিন যেই সমস্ত কয়লাগুলো উত্তোলন করা হয় সেই কয়লাগুলো এই গাড়িটির মাধ্যমে এখান থেকে শহরে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত একজন সোলজার ক্লেমেনকে এই কাজ করতে দেখে ফেলে। এবার পরের দিন সকালে দেখা যায় তাকে তার এই কাজের জন্য ভয়ানক শাস্তি দেয়া হয়। তাকে মাটির নিচে থাকা ছোট্ট একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে টানা 5 দিন বৃষ্টির পানি পড়তে থাকে। এমনকি এই 5 দিন তাকে কোনো ধরনেরই খাবার দেয়া হয় না। ক্লেমেন শুধুমাত্র বৃষ্টির পানি খেয়েই বেঁচেছিল। তবে 5 দিন পর যখন তাকে সেখান থেকে বের করা হয় তখন দেখা যায় যে সে অনেক দুর্বল হয়ে পড়েছে, এমনকি তার নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না। তো এখানে কিমেনিফ তাকে বলে, তুমি কোন সাহসে এখান থেকে পালানোর চেষ্টা করেছিলে? তোমার হয়তো কোনো ধারণাই নেই। যদি তুমি এখান থেকে পালিয়েও চলে যেতে তারপরও তুমি বেঁচে ফিরতে পারতে না। তাই শুধু শুধু শাস্তি না পেতে চাইলে নিজের পাগলামি বন্ধ করো। এরপর ক্লেমেনকে যখন আবার সেই কয়লার খনির মধ্যে ফিরিয়ে আনা হয় তখন দেখা যায় যে ক্লেমেনের সমস্ত সঙ্গীরা তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে, কারণ ক্লেমেনের সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণে তার সঙ্গীদেরকেও তার সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে টানা 5 দিন যাবতেই এক জায়গাতেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনকি এখন পর্যন্ত তাদেরকে কোনো ধরনের খাবার দেয়া হয়নি, যার ফলে ক্লেমেনকে দেখতে পেয়েই তারা রাগে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর সবাই মিলে ক্লেমেনকে প্রচণ্ড মারধর করে। এতে করে ক্লেমেনের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, এত বেশি পরিমাণ খারাপ হয়ে যায় যে আরেকটু হলে সে মারাই যেত। তাই তখন তার ট্রিটমেন্ট করার জন্য তার কাছে একজন ডক্টর আসে। এই ডক্টরের নাম হচ্ছে স্টিফেন। স্টিফেন আসলে একজন জার্মানি ডক্টর ছিল, আর এখানে বাকি কয়েদিদের মতো তাকে জোর করে আটকে রাখা হয়েছে। এখানে তার কাজ হচ্ছে অসুস্থ কয়েদিদেরকে ট্রিটমেন্ট দেয়া। তবে স্টিফেন আসলে অনেক ভালো একজন মানুষ ছিল। তো প্রায় বেশ কয়েকদিন ক্লেমেনের ট্রিটমেন্ট করার ফলে ক্লেমেনের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই স্টিফেন যখনই একটু সময় পেত তখনই সে ক্লেমেনের সঙ্গে গল্প করার জন্য চলে আসত। এবার একদিন ক্লেমেন স্টিফেনকে বলে, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? আমি আসলে আমার ওয়াইফের কাছে একটি চিঠি লিখতে চাই। আমার ছোট্ট একটি মেয়ে আছে আর আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আজকে প্রায় 4 বছর সময় পার হয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবরই পায়নি। তাই আমি শুধু অন্তত তাদেরকে এটা জানাতে চাই যে আমি বেঁচে আছি। আপনি কি কোনোভাবে আমার চিঠিটি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? কিন্তু স্টিফেন তখন তাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয় ক্লেমেন, কারণ তোমার চাইতেও বেশি সময় ধরে আমি এখানে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি নিজের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করতে পারিনি। এরপর ক্লেমেন স্টিফেনকে বলে, আমি আসলে যেভাবেই হোক এই জায়গা থেকে পালাতে চাই। আমি আমার মেয়ে, আমার ওয়াইফ এবং আমার নতুন সন্তানকে দেখতে চাই। কিন্তু স্টিফেন তখন তাকে বলে, এখান থেকে পালানো কোনো সহজ কথা নয় ক্লেমেন, কারণ তুমি পালানোর জন্য কখনোই কোনো গাড়ি অথবা ট্রেন ব্যবহার করতে পারবে না। এতে করে তুমি ধরা পড়ে যাবে। তাই পালাতে হলে তোমাকে শুধুমাত্র পায়ে হেঁটেই পালাতে হবে। কিন্তু সেটাও কোনো সহজ ব্যাপার নয়, কারণ পালানোর জন্য তোমার সঙ্গে করে অনেকগুলো জিনিস নিতে হবে, যেমন প্রায় বহুদিনের খাবার, অনেক মোটা মোটা কিছু কাপড়, খুবই ভালো মানের জুতো এবং একটি কম্পাস, যেটার মাধ্যমে তুমি দিক নির্দেশনা করে এগোতে পারবে। আর এই জেলখানায় বসে এসব জিনিস পাওয়া অসম্ভব ব্যাপার। তবে এই কাজটিতে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি। এবার দেখা যায় কয়েকদিনের মধ্যেই ক্লেমেন সুস্থ হয়ে গেলে তাকে আবারও কয়লার খনিতে পাঠানোর নির্দেশনা আসে। আর ব্যাপারটি জানতে পেরে স্টিফেন তখন ক্লেমেনকে বলে, তুমি পালাতে চাইলে আজকে রাতে হচ্ছে তোমার শেষ সুযোগ, কারণ কাল সকালেই তোমাকে আবার কয়লার খনিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর সেখানে একবার চলে গেলে তুমি আর চাইলেও পালাতে পারবে না। এবার সেদিন মাঝরাতে দেখা যায় যে স্টিফেন ক্লেমেনকে তার ঘরে নিয়ে এসেছে। এরপর সে এখানে তাকে একটি ম্যাপ দেয় আর সে তাকে বলে, তুমি প্রথমে এখান থেকে পালানোর পর এই ম্যাপের রাস্তা অনুযায়ী সোজা যাবে, আর কিছুটা দূরে যাওয়ার পরেই তুমি তোমার রাস্তা চেঞ্জ করে ফেলবে। একটু উল্টো দিক দিয়ে গেলে তুমি বিশাল বড় সমুদ্রের একটি রাস্তা পাবে, আর সেই রাস্তা দিয়েই পালানোটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ তুমি সরাসরি সোজা চলে গেলে সোলজাররা তোমাকে ধরে ফেলতে পারে। এরপর স্টিফেন ক্লেমেনকে তার অনেকগুলো মোটা জামাকাপড় দেয় আর তাকে জুতো, পানি, কিছু খাবার, ছুরি, কম্পাস, একটি বন্দুক এবং বেশ কিছু গুলিও দিয়ে দেয়। এরপর সে ক্লেমেনকে বলে, তুমি এখান থেকে বেরোলেই অনেক বড় একটি পাথর দেখতে পাবে, আর আমি সেই পাথরের নিচে খাবার এবং বেশ কিছু প্রয়োজনীয় জিনিস লুকিয়ে রেখেছি। সেই সব কিছু তুমি সাথে করে নিয়ে যেও, কারণ সেগুলো তোমার কাজে আসতে পারে। এরপর স্টিফেন তাকে বেশ কিছু পরামর্শ দেয় যে কিভাবে সে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তবে তার এসব কথা শুনে ক্লেমেন তখন তাকে বলে, আপনার কাছে তো পালিয়ে যাওয়ার জন্য সবকিছুই আছে,
এমনকি আপনি ডক্টর হওয়ার কারণে কিভাবে সার্ভাইভ করতে হয় সেটাও জানেন। তাহলে এতগুলো বছর ধরে এখানে আপনি কেন পড়ে আছেন? আপনি নিজে কেন পালিয়ে যাননি? স্টিফেন তখন তাকে বলে, আসলে এই সমস্ত জিনিসগুলো আমি বহু বছর ধরে নিজের জন্যই সংগ্রহ করেছিলাম, কিন্তু কয়েক মাস আগেই আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমার সংগ্রহ করা সমস্ত জিনিসই এতদিন পড়েছিল। কিন্তু আমি চাই আমার এত কষ্টের জিনিসগুলো দিয়ে অন্তত একজন মানুষের জীবন বাঁচুক, অন্তত একজন মানুষ তার পরিবারকে ফিরে পাক। এটাই হবে আমার জীবনের একটি বড় প্রাপ্তি। আর আমার বিশ্বাস তুমি অবশ্যই এখান থেকে পালাতে সফল হবে। তবে এর বিনিময়ে আমি তোমার কাছে শুধু একটি অনুরোধ করতে চাই, তুমি এখান থেকে যাওয়ার পরেই আমার ওয়াইফের সঙ্গে দেখা করবে এবং তাকে জানাবে যে আমি মারা গিয়েছি। তাকে ভুলেও বলবে না যে আমি কষ্টে আছি, শুধু বলবে যে ডক্টর হওয়ার কারণে সোলজাররা আমাকে অনেক বিলাসবহুলভাবে থাকতে দিয়েছে এবং আমার মৃত্যুর পর তারা আমাকে অনেক শ্রদ্ধার সঙ্গে দাফন করেছে। তুমি শুধু আমার জন্য এইটুকু কাজ করে দিও। এটা শুনলে আমার ওয়াইফ হয়তো কিছুটা হলেও শান্তি পাবে। স্টিফেনের এসব কথা শুনে ক্লেমেন্ট তার মনে অনেক সাহস পায় এবং প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে সফল হবে। এরপর স্টিফেন তাকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেয়, আর এই জিনিসগুলো নিয়ে ক্লেমেন্ট স্টিফেনকে বিদায় জানায়। তারা একে অপরকে শেষবারের মতো দেখে। এরপর ক্লেমেন্ট বেরিয়ে পড়ে তার দুর্ধর্ষ সফরে। বাহিরে প্রচুর পরিমাণে তুষারঝড় হচ্ছিল, যার ফলে সেখানে তেমন কেউই ছিল না। এই সুযোগে ক্লেমেন্ট সোজা সেই বড় পাথরটির কাছে চলে যায়, যেটার নিচে স্টিফেন অনেকগুলো খাবার এবং দরকারি জিনিসপত্র রেখেছিল। তো ক্লেমেন্ট সেই সমস্ত জিনিস তার সঙ্গে নিয়ে নেয়, আর খুব সহজেই সে সেই কারাগারের এলাকাটি অতিক্রম করতে সক্ষম হয়। এবার সে স্টিফেনের বলা কথা অনুযায়ী তার কাছে থাকা কম্পাসের সাহায্যে উত্তর দিক নির্ণয় করে, কারণ এই রাস্তাটির কথাই স্টিফেন তাকে বলেছে। অন্যদিকে দেখা যায় যে ক্লেমেনের পালানোর খবরটি কিমিনিভ জানতে পেরেছে। তবে কিমিনিভ বুঝতে পারে যে এই কাজ করতে ক্লেমেনকে সাহায্য করেছে স্টিফেন, তাই সে সঙ্গে সঙ্গে স্টিফেনের কাছে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে স্টিফেন তার শরীরে একটি ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে। তাই কিমিনিভ তখন নিজেরই কয়েকজন সোলজারদেরকে অর্ডার দেয় যে যেভাবেই হোক ক্লেমেনকে ধরে নিয়ে আসতে। এরপর কিমিনিভের লোকেরা তাকে প্রায় 5 দিন যাবৎ অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না, যার ফলে কিমিনিভ প্রচণ্ড রেগে যায়। আর তার রাগের প্রভাব সে দেখায় বাকি কয়েদিদের উপর। সে প্রায় বেশ কয়েকদিন এই কয়েদিদেরকে কোনো খাবারই দেয় না, এমনকি একজন কয়েদিকে তো সে গুলি করেই মেরে ফেলে। তো এভাবে দেখতে দেখতেই প্রায় 2 সপ্তাহ সময় পার হয়ে যায়। ক্লেমেন এখন সেই কারাগার থেকে অনেক দূরে চলে এসেছে। তবে প্রায় এতদিন যাবৎ সফর করার ফলে তার কাছে যত খাবার এবং পানি ছিল সেগুলো একদমই শেষ হয়ে গিয়েছে, যার ফলে এখন তার কাছে খাওয়ার মতো আর কোনো কিছুই ছিল না। তবে সে সেভাবেই পথ চলতে থাকে। কিন্তু যখন তার অনেক বেশি পরিমাণে খিদে পেয়ে যায় তখন সে মাটিতে থাকা বরফ খেয়েই তার ক্ষুধা নিবারণের চেষ্টা করে। তবে এতে করে আস্তে আস্তে তার শরীর অনেক দুর্বল হয়ে যায়। সে কিছু দূর হাঁটার পর বিভিন্ন জায়গাতে শুয়ে শুয়ে বিশ্রামও নেয়। এভাবেই একটানা প্রায় আরো কয়েকদিন হাঁটতে হাঁটতে সে কয়েকদিনের মধ্যে একটি সমুদ্রের কাছে পৌঁছে যায়। আর সৌভাগ্যবশত সেই সমুদ্রের কিনারায় কিছু শিল মাছ ছিল, যেটা দেখে ক্লেমেন্ট সেই বন্দুকটি দিয়ে একটি মাছ শিকার করে, যেটা স্টিফেন তাকে দিয়েছিল। এবার দেখা যায় একটানা প্রায় 2 মাস ধরে হাঁটার ফলে ক্লেমেনের পায়ে অনেক ভয়ানক ক্ষত তৈরি হয়েছিল, যার ফলে ক্লেমেন তখন তার সেই শিকার করা শিল মাছটির চর্বি গলিয়ে ফেলে, আর সেটাকে সে খুব সুন্দরভাবে তার পায়ে লাগিয়ে ব্যান্ডেজের মতো করে দেয়। এরপর সে সেই মাছটির কিছু অংশ খেয়ে তার ক্ষুধা মেটায়। যদিও এতে তার শরীর কিছুটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এতে করে তার সমস্যা শেষ হয় না, বরং এখন তার সবচাইতে বড় সমস্যা হচ্ছে সে প্রায় কয়েক মাস ধরে একটানা হেঁটেই যাচ্ছে। কিন্তু সে যতদূর এগিয়ে যাচ্ছে ততই যেন সে তার সামনে শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছে। তার রাস্তা মোটেও যেন শেষ হচ্ছে না, যার ফলে আস্তে আস্তে ক্লেমেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। আর এভাবে পথ চলতে চলতে সে নিজেকে কিছুটা হালকা করার জন্য মাঝে মাঝেই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠত। অন্যদিকে আমরা কিমিনিভকে দেখতে পাই। কিমিনিভ এখনও ক্লেমেনকে ধরার চেষ্টা করছে, আর সে এবার ক্লেমেনকে ধরার জন্য কয়েক হাজার কিলোমিটারের মধ্যে যতগুলো আর্মি ক্যাম্প রয়েছে সেই সমস্ত ক্যাম্পে ক্লেমেনের ব্যাপারে খবর দিয়ে দেয়, যাতে করে যেখানেই ক্লেমেনকে পাওয়া যায় সেখান থেকেই যেন ধরে নিয়ে আসা হয়। অন্যদিকে দেখা যায় হাঁটতে হাঁটতে ক্লেমেন একটি জঙ্গলের মধ্যে চলে এসেছে। এরপর সেই জঙ্গলের মধ্যেই হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে সে সেখানে 2 জন মানুষকে দেখতে পায়। তাদের দুজনের নাম ছিল স্যামিয়ন এবং অ্যানাস্টাস। ক্লেমেন তাদেরকে সোলজার মনে করে অনেক ভয় পেয়ে যায়। সে তাদের দিকে বন্দুক তাক করে। তবে তখন সেই লোকগুলো তাকে জানায় যে তারা হচ্ছে শিকারী। শীতকালে তারা জঙ্গলের মধ্যে শিকার করতে আসে, আর গরমকালে তারা এখানকার পাশে থাকা একটি নদীর মধ্যে সোনা খোঁজার কাজ করে। এরপর তারা তাকে আরো বলে,
আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি কোনো জেল থেকে পালিয়ে এসেছো। তবে কোনো চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু এখন আকাশের অবস্থা খুব একটা ভালো দেখছি না। খুব অল্প সময়ের মধ্যেই বড় কোনো ঝড় হতে পারে। তবে আমাদের কাছে সুরক্ষিত জায়গা আছে, তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। কিন্তু ক্লেমেন্ট তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করছিল না, তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য সেই জায়গা থেকে ফিরে আসে। কিন্তু কিছুদূর আসার পরেই দেখা যায় যে সত্যি সত্যিই সেখানে প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে যায়। এত বেশি পরিমাণে বাতাস বইতে থাকে যে ক্লেমেন্ট একটি জায়গাতে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। সেখানে থাকা সমস্ত বড় বড় গাছপালা ভেঙে পড়ছিল। আর এভাবেই হঠাৎ করেই দেখা যায় যে অনেক বড় একটি গাছ ক্লেমেন্টের উপর ভেঙে পড়ে, যার ফলে ক্লেমেন্ট সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে তাকে বাঁচাতে সেখানে স্যামিয়ন এবং অ্যানাস্টাস চলে এসেছে, যেটা দেখে ক্লেমেন্টের এখন তাদের উপর ভরসা তৈরি হয়ে যায়। তাই সে তাদের সঙ্গে সেই সুরক্ষিত জায়গাতে চলে যায়। সে আস্তে আস্তে তাদেরকে বিশ্বাস করতে শুরু করে। এভাবেই এক পর্যায়ে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই ক্লেমেন্ট তখন সুস্থ হওয়ার জন্য তাদের সঙ্গে আরও বেশ কয়েক মাস সময় কাটায়। তাদের সঙ্গে ক্লেমেন্টের সময় বেশ ভালোই কাটছিল। তো এভাবেই দেখতে দেখতে গরমকাল চলে আসে, যার ফলে আশেপাশে সমস্ত বরফ একদম গলে যায় এবং চারিদিকে সবুজ গাছপালা দেখা যায়। এমনকি আশেপাশে যে সমস্ত নদীগুলো এতদিন বরফে জমেছিল সেগুলো এখন একদম বরফ গলে স্বচ্ছ হয়ে গিয়েছিল। তাই ক্লেমেন্ট এবং তার বন্ধুরা কিছুদিন কয়েকটি জায়গাতে গোল্ড ডিগিং করে। এরপর ছোট্ট একটি ভেলাতে চড়ে নদীপথে তারা সবাই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে যখন তারা একদম মাঝ নদীতে চলে আসে ঠিক তখনই নদীর পানির স্রোত অনেক বেশি বেড়ে যায়। আর সেখানে আবার অনেক উঁচু নিচু পাথর ছিল। তাই নদীর স্রোত অনেক বেশি তীব্র হওয়ার কারণে তাদের সেই ভেলাটি বিভিন্ন পাথরের সঙ্গে বাড়ি খাচ্ছিল, যার ফলে ভেলাটি চালাতে তাদের অনেক সমস্যা হচ্ছিল। তারপরও তারা নিজেদের ভেলাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে এত বেশি পরিমাণ স্রোত চলে আসে যে স্যামিয়ন ভেলা থেকে নিচে পড়ে যায়। এরপর সে একটি পাথরের সঙ্গে বাড়ি খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ক্লেমেন্ট এতে বেশ ভয় পেয়ে যায়। সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে পানিতে লাফ দেয় আর সে কোনোমতে সিমিয়নকে টেনে নদীর কিনারায় নিয়ে আসে। কিন্তু অন্যদিকে অ্যানাস্টাস তাদের দুজনকে সাথে না নিয়ে সেই ভেলাটি নিয়ে চলে যায়, যেখানে তাদের সবার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এদিকে নিজের জীবন বাজি রেখে সিমিয়নকে বাঁচানোর জন্য সিমিয়ন ক্লেমেন্টকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। এরপর তারা যখন দেখে যে অ্যানাস্টাস তাদেরকে ফেলে চলে গিয়েছে তখন তারা খুবই কষ্ট পায়। তবে তারা হাল ছেড়ে না দিয়ে নদীর কিনারের একটি রাস্তার মাধ্যমে এগোতে থাকে। অন্যদিকে অ্যানাস্টাস তার ভেলাটিকে একটি জায়গাতে নিয়ে থামায়, যেখানে পরিত্যক্ত একটি বাড়ি ছিল। আসলে অ্যানাস্টাস যখন সিমিয়নের সঙ্গে সোনা খুঁজতে আসত তখন তারা দুজন মিলে এই বাড়িটিতে থাকত। এখানে তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তো অ্যানাস্টাস প্রথমেই বাড়ির ভেতরে এসে তাদের সংগ্রহ করা সেই সোনাগুলো দেখতে থাকে, যেগুলো তারা এই পুরো জার্নিতে সংগ্রহ করেছিল। তো সে এখানে সিমিয়নের ভাগের সোনাগুলো আত্মসাৎ করতে চাইছিল। অন্যদিকে সিমিয়ন এবং ক্লেমেনও হাঁটতে হাঁটতে এই বাড়ির মধ্যে চলে এসেছে। আসলে তারা ভাবছিল যে অ্যানাস্টাস হয়তো ভেবেছে তারা মারা গিয়েছে, তাই হয়তো অ্যানাস্টাস তাদেরকে ফেলেই চলে এসেছে। আর সিমিয়ন জানতো যে অ্যানাস্টাস এখন কোথায় থাকতে পারে, তাই সে ক্লেমেনকে নিয়ে এই জায়গাতে চলে এসেছে। আর এখানে এসে প্রথমে সে তার সোনার খোঁজ করে। তবে সে দেখতে পায় যে তার ব্যাগের মধ্যে সোনাগুলো নেই। অ্যানাস্টাস তখন তাকে জানায় যে এখানে আসার সময় হয়তো নদীর পানিতে সোনাগুলো পড়ে গিয়েছে। কিন্তু একথা শুনে সিমিয়ন অনেক রেগে যায়। সে বুঝতে পারে যে অ্যানাস্টাস তাকে মিথ্যে বলছে। তখন সে অ্যানাস্টাসের কাছে তার সোনাগুলো ফেরত চাইলে অ্যানাস্টাস সেগুলো দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে সিমিয়ন অনেক রেগে গিয়ে অ্যানাস্টাসকে গুলি করে মেরে ফেলে এবং সে তার জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছিল। কিন্তু এভাবে অ্যানাস্টাসকে হত্যা করায় ক্লেমেন্ট তার উপর খুবই রেগে গিয়েছিল। সে বারবার বলছিল যে তাকে এভাবে হত্যা করাটা ঠিক হয়নি। তবে সিমিয়ন তখন তাকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমার আসতে হলে তুমি এসো। এই বলে সিমিয়ন সেখান থেকে চলে যায়। যদিও ক্লেমেন্ট তার সঙ্গে আর যেতে চাইছিল না, কিন্তু কোনো উপায় না থাকায় সেও তার পিছু পিছু চলে যায়। এরপর তারা দুজন মিলে আবারও হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দেয়। এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এক পর্যায়ে তারা এমন একটি জায়গাতে চলে আসে যেটা ছিল বরফে ঘেরা একটি পাহাড়ি এলাকা। তবে এখানে দেখা যায় যে সিমিয়নের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। সে তার ভারী ব্যাগ নিয়ে ঠিকমতো হাঁটতেও পারছিল না। আর সিমিয়নের কষ্ট দেখে ক্লেমেন্ট তখন তাকে বলে, তোমার বেশি কষ্ট হলে তুমি তোমার ভারী ব্যাগটি আমাকে দিতে পারো। কিন্তু ক্লেমেনের কথা শুনে সিমিয়নের কাছে মনে হয় যে ক্লেমেনও হয়তো অ্যানাস্টাসের মতো তার সোনাগুলোকে নিয়ে নিতে চাইছে। তাই সে তখন তার ব্যাগ দিয়ে ক্লেমেনকে অনেক জোরে একটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ক্লেমেন অনেক উঁচু একটি পাহাড় থেকে নিচে পড়ে যায়।
যার ফলে সে এতটাই ব্যথা পেয়েছিল যে সে আর উঠে দাঁড়াতে পারছিল না। তবে ঠিক এমন সময় দেখা যায় যে অনেকগুলো পাহাড়ি নেকড়ে তার উপর হামলা করার জন্য এগিয়ে আসছে, যেটা দেখে ক্লেমেন অনেক ভয় পেয়ে যায়। আর সে বাঁচার জন্য খুবই সরু একটি গাছের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু একটি নেকড়ে তাকে কোনো মতে টেনে নিচে নামানোর চেষ্টা করছিল, যার ফলে ক্লেমেন গাছটি ভেঙে একদম নিচে পড়ে যায়। কিন্তু সেতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করতে থাকে, কারণ সেই নেকড়েগুলো তার দিকে এগিয়ে আসছিল। তবে এমন সময় সেখানে বেশ কয়েকটি গুলির আওয়াজ পাওয়া যায়। দেখা যায় কয়েকজন লোকেই নেকড়েগুলোকে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু ততক্ষণে উপর থেকে পড়ে যাওয়ার কারণে ক্লেমেন অজ্ঞান হয়ে যায়। তবে যে লোকগুলো তাকে নেকড়েগুলোর হাত থেকে বাঁচিয়েছিল তারাই তখন ক্লেমেনকে সঙ্গে করে নিয়ে আসে। ক্লেমেনের শরীর প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই এখানকার সবাই মিলে ক্লেমেনকে প্রাচীন পদ্ধতিতে ট্রিটমেন্ট দিতে থাকে। তবে ক্লেমেনের শরীর এতটাই খারাপ ছিল যে একটানা প্রায় বেশ কয়েকদিন তার কোনো জ্ঞানই ছিল না। তবে কয়েকদিন পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার চারিপাশে এই অচেনা মানুষদেরকে দেখতে পায়, যারা কিনা এতদিন তার যত্ন নিয়েছে। তাদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল কলভিন, আর এই কলভিনই তাকে সেই নেকড়েদের হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। এখন কলভিন এখানে ক্লেমেনকে বলে, তুমি চাইলে যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকতে পারো, কারণ তোমার শরীর খুব একটা ভালো নেই, তোমার অনেক বিশ্রামের প্রয়োজন। একথা শুনে ক্লেমেন অনেক খুশি হয়। এবার কিছুদিন পর দেখা যায় কলভিন তার জরুরি একটি কাজের জন্য সেখান থেকে অন্য শহরে চলে আসে। অন্যদিকে কিমিনিভ ক্লেমেনকে এখনো খুঁজে বেড়াচ্ছে, এমনকি দূর দূরান্ত পর্যন্ত এখন যতগুলো গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামেও সে খবর পৌঁছে দিয়েছে যে যদি কেউ ক্লেমেন নামক কোনো ব্যক্তিকে ধরিয়ে দিতে পারে তাহলে তাকে অনেক টাকা পুরস্কার দেয়া হবে। আর এই খবরটি জানতে পারে কলভিন। কলভিন তখন ক্লেমেনকে সাবধান করার জন্য দ্রুত আবারও তার গ্রামে ফিরে আসে, আর সে ক্লেমেনকে জানায় যে কিভাবে সোলজাররা এখনো তাকে খোঁজাখুঁজি করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত। আর এতদিনে ক্লেমেন একদমই সুস্থ হয়ে গিয়েছিল, তাই সে পরের দিন সকালবেলায় তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলে এবং গ্রামের সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যখন সে কিছুটা দূরে চলে আসে তখন তার পিছু পিছু আর্গিস নামক একটি কুকুরও দৌড়ে আসে। আসলে এই কয়েকদিন ক্লেমেন এই কুকুরটিকে খুবই আদর করেছে, তাই কুকুরটিও ক্লেমেনকে অনেক ভালোবেসে ফেলেছে, যার ফলে এখন সে তার সঙ্গে যেতে চাইছে। তাই ক্লেমেনও তখন আর্গিসকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবেই আরো অনেকদিন সময় পার হয়ে যায়। তারা দুজন মিলে বিভিন্ন জায়গাতে বিশ্রাম নেয়, খাবার খায় এবং আরো একটি নতুন দিনে আবারও হাঁটা শুরু করে। এভাবে করে আরো 7 মাস সময় পার হয়ে যায়। শীতকাল চলে গিয়ে আবারও গরমকাল চলে আসে। তো ক্লেমেন যখন আর্গিসকে নিয়ে একদিন একটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল তখন সে সেখানে কিছু লোকদেরকে দেখতে পায়। তারা আসলে সরকারের পক্ষ থেকে জঙ্গলের মধ্যে গাছ কাটতে এসেছে। তবে লোকগুলোর এখানে ক্লেমেনকে দেখে কিছুটা সন্দেহ হয়। তারা তখন ক্লেমেনকে ধরে তাদের অফিসে নিয়ে আসে এবং তার কাছে তার পরিচয় জানতে চায়। তবে ক্লেমেন এখানে তাদেরকে বেশ কয়েকটি মিথ্যে কথা বলে। সে বলে যে সে নাকি জেল থেকে ছাড়া পেয়েছে, তাই এখন সে তার বাড়িতে ফিরছে। এরপর একটি ম্যাপ দেখে সে তাদেরকে জানায় যে তার বাড়ি এখনো এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, আর সে যাবে চিতা নামক একটি শহরে। এরপর একজন অফিসার তাকে বলে যে কাল সকালেই নাকি একটি ট্রেনের মাধ্যমে এখান থেকে কাঠ পাঠানো হবে সেই শহরের দিকে, তাই সে চাইলে সেই ট্রেনে করেই যেতে পারবে। এটা শুনে সঙ্গে সঙ্গে ক্লেমেন রাজি হয়ে যায়। তবে ক্লেমেনের কথা শুনে অফিসারের কিছুটা সন্দেহ হয় যে ক্লেমেন হয়তো কোনো জেল থেকে পালিয়ে এসেছে, তাই সে তার একজন লোককে পুলিশকে খবর দিতে বলে। এবার পরের দিন সকালে দেখা যায় যে ক্লেমেন তার কুকুর আর্গিসকে নিয়ে সেই ট্রেনে উঠে পড়ে যেটা চিতা শহরের দিকেই যাচ্ছে। ক্লেমেন আজকে প্রচণ্ড খুশি ছিল, কারণ সে ভাবছে যে সে আজকেই তার পরিবারের কাছে পৌঁছতে পারবে। তবে অন্যদিকে দেখা যায় যে কিমিনিভ খবর পাওয়ার পর আগে থেকেই তার লোকদেরকে নিয়ে সেই স্টেশনে দাঁড়িয়ে আছে যেখানে ক্লেমেনের নামার কথা। এবার দেখা যায় চিতা স্টেশনে পৌঁছতে পৌঁছতে ট্রেনটির অনেক রাত হয়ে যায়। কিন্তু ট্রেনটি যখন চিতা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই দূর থেকেই ক্লেমেন কিমিনিভকে দেখতে পায়। তাই সে দ্রুত তার কুকুর আর্গিসকে নিয়ে আগেই নেমে পড়ে, আর সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ক্লেমেন দেখতে পায় যে কিমিনিভ একটি বন্দুক নিয়ে ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। সে এখানে ক্লেমেনকে গুলি করতেই যাবে, কিন্তু ঠিক তখনই আর্গিস কিমিনিভের উপর হামলা করে। সে কিমিনিভকে কামড়াতে শুরু করে, আর এই সুযোগে ক্লেমেন পালিয়ে অনেকটা দূরে চলে আসে। এরপর সে জোরে জোরে আর্গিসকে ডেকে তার কাছে আসতে বলে, কিন্তু এখানে দেখা যায় যে কিমিনিভ আর্গিসকে গুলি করে মেরে ফেলেছে। এবার ততক্ষণে সেখানে বাকি সোলজাররাও চলে আসে। তারা সবাই মিলে ক্লেমেনের পিছু করে, কিন্তু ক্লেমেন তখন একটি ওভারব্রিজের উপর দিয়ে একটি ট্রেনের উপরে লাফ দেয় যেটা কিনা ছিল একটি চলতি ট্রেন। তাই সেই সোলজাররা আর তাকে ধরতে পারে না।
কিন্তু নিজের চোখের সামনে নিজের প্রিয় বন্ধুর এমন মৃত্যু দেখতে পেয়ে সে অনেক বেশি কষ্ট পায়। তাই সে সেখানে প্রচণ্ড কাঁদছিল। এরপর দেখা যায় যে সেই ট্রেনে করে সে অনেক দূরের একটি শহরে চলে এসেছে। এভাবেই দেখতে দেখতে চলে আসে 1952 সালের আগস্ট মাস। ক্লেমেন এখন চলতে চলতে চলে এসেছে রাশিয়ার সেন্ট্রাল এশিয়া নামক একটি শহরে। তবে ক্লেমেনের অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। সে যেন একদম পাগলের মতো হয়ে গিয়েছে। তো সে এখানে একটি বাজারের মধ্যে বিভিন্ন খাবারের জিনিসপত্র দেখছিল, যেগুলো দেখে তার খুবই খেতে ইচ্ছে করছিল। কারণ প্রায় বহু বছর সময় পার হয়ে গিয়েছে যে সে কোনো ভালো খাবার খায়নি। কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে সেখান থেকে সরে যায়। তবে অনেক সময় যাবৎ তাকে একজন লোক লক্ষ্য করছিল, আর তাকে দেখে লোকটির খুবই মায়া হয়। সে তখন ক্লেমেনের কাছে চলে যায়। লোকটির কাছ থেকে তখন ক্লেমেন জানতে পারে যে লোকটি আসলে একজন ইহুদি, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি তার পুরো পরিবারকেই মেরে ফেলা হয়েছে। তবে তার পরিবারকে মেরেছে জার্মান সোলজাররা। তো সেই লোকটি এখানে ক্লেমেনকে বলে, তোমাকে দেখে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি একজন জার্মানি লোক। যদিও তোমার দেশের মানুষেরা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, কিন্তু আমি জানি যে একটি দেশের সমস্ত মানুষ খারাপ হতে পারে না, আর আমিও ততটা খারাপ মানুষ নই। তাই আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তুমি চাইলে তোমাকে আমি সাহায্য করতে পারি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। তুমি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো। এই বলে সে লোকটি ক্লেমেনকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তবে রাস্তাতে তাদেরকে একজন লোক দেখতে পায়। লোকটি ক্লেমেনকে দেখে বুঝতে পারে যে সে একজন জার্মানি লোক। কিন্তু জার্মানি লোক এখানে কি করছে? কারণ জার্মানির সঙ্গেই তাদের যুদ্ধ হয়েছিল। তাই সে তখন পুলিশ স্টেশনে গিয়ে ক্লেমেনের ব্যাপারে জানিয়ে দেয়। অন্যদিকে সেই ইহুদি লোকটি ক্লেমেনকে বলে, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি চাই যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করতে। আমি পৃথিবীতে একটি উদাহরণ রেখে যেতে চাই যে সবসময় মানুষ শত্রুদের ক্ষতিই করে না, বরং অনেকেই নিজেদের শত্রুকে ভালোবাসতে জানে এবং উপকার করতে জানে। তাছাড়া তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক ভালো একজন মানুষ। তাই তুমি তোমার ব্যাপারে সবকিছু আমাকে জানাতে পারো। লোকটির কথা শুনে ক্লেমেন বুঝতে পারে যে সে অনেক ভালো একজন মানুষ। তাই সে তার ব্যাপারে সমস্ত কিছুই লোকটিকে জানায়। সে জানায় যে সে এখান থেকে পালিয়ে তার নিজের শহরে ফিরতে চায়। লোকটি তখন তাকে বলে, তোমার এখানকার বর্ডার পার হতে হলে প্রথমে একটি পাসপোর্টের প্রয়োজন। তবে চিন্তা করো না, আমি তোমার জন্য আজকে বিকেলের মধ্যে একটি ফেক পাসপোর্টের ব্যবস্থা করে দেব, যেটার মাধ্যমে তুমি এখান থেকে ইরানে যেতে পারবে। আর তারপর ইরান থেকে তোমাকে জার্মানিতে যেতে হবে। এই বলেই লোকটি চলে যায় পাসপোর্ট রেডি করতে। এদিকে এই সুযোগে ক্লেমেন একদম ফ্রেশ হয়ে যায়। এরপর সন্ধেবেলায় দেখা যায় যে সে ইহুদি লোকটি তার জন্য পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছে। সে ক্লেমেনকে কাগজপত্রগুলো দিয়ে দ্রুত বেরিয়ে যেতে বলে। ক্লেমেন তখন তাকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। এরপর সে তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় ইরানের উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে ওঠার আগে হঠাৎ করেই তার মেয়ের একটি কথা মনে পড়ে যায়। আসলে যুদ্ধে আসার আগে তার মেয়ে তাকে বলেছিল যে সে যেন ফিরে আসার সময় তার জন্য একটি পোস্ট কার্ড নিয়ে আসে, আর অবশ্যই সে যেন ক্রিসমাসের আগে বাড়িতে আসে। কথাটি মনে পড়তেই ক্লেমেন সঙ্গে সঙ্গে একটি পোস্ট কার্ড কেনে। অন্যদিকে দেখা যায় পুলিশ স্টেশন থেকে খবর পাওয়ার পর কিমিনিভ সেখানে চলে আসে, আর সে তার সঙ্গীদেরকে নিয়ে সোজা সেই ইহুদি লোকটির বাড়িতে চলে যায়। এরপর সে সেই লোকটির কাছে ক্লেমেনের ব্যাপারে জানতে চায়। যদিও প্রথমে সেই লোকটি ক্লেমেনের ব্যাপারে কিছুই বলছিল না, কিন্তু পরক্ষণেই দেখা যায় যে হঠাৎ করেই তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। আসলে অনেকদিন আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল, আর এখন সে একদম মারাই যাচ্ছিল। তাই সে এখানে কিমিনিভকে বলে, তুমি ঠিকই ধরেছিলে, আমি ক্লেমেনকে সাহায্য করেছি, আর আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আমি সুযোগ পেলে তাকে আবারও সাহায্য করব। এখন এসব কথা বলতে বলতে এখানেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে ক্লেমেন যেই গাড়িতে করে ইরানের বর্ডারের দিকে যাচ্ছিল, সেই গাড়িটি যখন একটি পাহাড়ের রোডের কাছে আসে, তখন একজন রাশিয়ান সোলজার জানায় যে এই রাস্তাটি বন্ধ আছে, কারণ পাহাড় ধস হয়ে রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। তাই সেই বর্ডারের কাছে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হবে, কিন্তু এতে অনেক বেশি সময়ের প্রয়োজন, যেটা ক্লেমেনের কাছে একদমই ছিল না। তাই সে গাড়ি থেকে নেমে সেই ধসে যাওয়া রাস্তার উপর দিয়েই হাঁটতে শুরু করে। এই রাস্তাটা অনেক বেশি উঁচু এবং লম্বা ছিল, প্রায় কয়েক ঘন্টার রাস্তা, তার উপর আবার প্রচণ্ড রোদ। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার আনন্দে এই কষ্ট যেন ক্লেমেনের কাছে কোনো কষ্টই মনে হচ্ছিল না। তাই তার এই কয়েক ঘন্টার সময় যেন মুহূর্তের মধ্যেই পার হয়ে যায়। সে ইরানের বর্ডারের কাছে চলে আসে। এরপর সে রাশিয়ার বর্ডারে তার ভিসা এবং পাসপোর্ট দেখানোর পর তাকে ইরানের বর্ডার পার হওয়ার অনুমতি দেয়া হয়। ইরান এবং রাশিয়ার বর্ডারের মাঝখানে একটি বড় ব্রিজ ছিল। তো ক্লেমেন যখন মনের আনন্দে সেই ব্রিজটি পার হচ্ছিল, তখনই সে তার সামনে তাকিয়ে দেখতে পায়
যে তার সামনে দাঁড়িয়ে আছে কেমিনিফ। তাকে দেখে ক্লেমেন অনেক বেশি ভয় পেয়ে যায়। তার সমস্ত আশা যেন এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এখানে ঘটে যায় অবাক করা এক ঘটনা। দেখা যায় কেমিনিফ ক্লেমেনের রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। এরপর সে কেমিনিফের সামনে দিয়ে যখন ব্রিজ পার হচ্ছিল, তখন পেছন থেকে কেমিনিফ তাকে বলে, তোমার আর আমার এই যুদ্ধে শেষ পর্যন্ত আমিই জিতলাম, কারণ আমি এখন চাইলেই তোমাকে ধরে নিয়ে যেতে পারি। তবে সেটা আমি আর করব না, কারণ তুমি হেরে গিয়েছ, আর আমি তোমাকে জিতেই দেখিয়ে দিয়েছি। আসলে ক্লেমেন যেদিন জেল থেকে পালিয়ে এসেছিল, সেদিন থেকেই কেমিনিফের মনে জেদ তৈরি হয়েছিল যে সে যেভাবেই হোক ক্লেমেনকে ধরবে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ক্লেমেন তাকে হারিয়ে দিয়ে চলে গিয়েছে, যেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই সে এতগুলো বছর ধরে তার পেছনেই পড়ে আছে। তো এবার ক্লেমেন খুব সহজে ইরানের বর্ডার পার করে ফেলে। কিন্তু ইরানে যাওয়ার পর তাকে আবার সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হয়, কারণ ইরানের মানুষ ভাবছিল সে হয়তো রাশিয়ান গুপ্তচর, তাই তাকে ফাঁসির রায় দেয়া হয়। কিন্তু সে বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে কোনো গুপ্তচর নয়, বরং সে সাইবেরিয়ার শেষ প্রান্তে থাকা একটি জেল থেকে প্রায় 3 বছর ধরে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পালিয়ে এসেছে। কিন্তু তার এই অবিশ্বাস্য কথা কেউই বিশ্বাস করছিল না। তবে ইরানের সরকার নিজেকে প্রমাণ করার জন্য তাকে একটি সুযোগ দেয়। সে তখন বলে জার্মান থেকে তার একজন আঙ্কেলকে খবর দিয়ে আনতে, যে কিনা ছিল জার্মানিরই অনেক ফেমাস একজন মন্ত্রী। তো ইরানের সরকার তাকে খুব দ্রুতই সেখানে আনার ব্যবস্থা করে। কিন্তু এখানে দেখা যায় যে তার আঙ্কেল তাকে চিনতেই পারছিল না, কারণ শেষবার সে ক্লেমেনকে 15 বছর আগে দেখেছে, যেটা অনেক লম্বা একটি সময়। আর এতগুলো বছর ধরে এত পরিশ্রমের কারণে ক্লেমেনের চেহারা একদমই পাল্টে গিয়েছে। তাই তার আঙ্কেলের তাকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল। তবে তার আঙ্কেল তার সঙ্গে করে একটি ফটো অ্যালবাম নিয়ে এসেছে। তো সে এখানে ক্লেমেনকে সেই অ্যালবামটি দেখিয়ে বলে যে এদের নাম কি এবং তার সঙ্গে এদের কি সম্পর্ক। তো ক্লেমেন তখন তাদের নাম এবং প্রত্যেকের সঙ্গে তার সম্পর্কের কথা বলতে পারছিল, যেটা দেখে তার আঙ্কেল অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে এটা আসলেই ক্লেমেন। সে তখন সঙ্গে সঙ্গে ক্লেমেনকে বুকে জড়িয়ে নেয়, আর তারা দুজনেই এখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর তার আঙ্কেলই তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে। এরপর দেখা যায় এতগুলো বছর পর ক্লেমেন তার বাড়িতে ফিরে এসেছে। তবে সে বাড়ির ভেতরে না গিয়ে বাহিরেই জানালার কাছে দাঁড়িয়ে তার পরিবারকে দেখছিল। এখানে দেখা যায় তার ওয়াইফের বয়স এখন অনেকটাই বেড়ে গিয়েছে, আর তার সেই ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে গিয়েছে, এবং তার যুদ্ধে যাওয়ার পর তার একটি ছেলে হয়েছিল, সেও এখন অনেক বড় হয়ে গিয়েছে। ক্লেমেন তাদেরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় ক্লেমেনের ওয়াইফ তাদের ছেলে মেয়েকে নিয়ে একটি পার্টিতে যাচ্ছে, কারণ আজকে ক্রিসমাস ছিল। ক্লেমেনের এখানে তার মেয়ের সেই কথাটি মনে পড়ে যায়, যখন তার মেয়ে তাকে বলেছিল তুমি ক্রিসমাসের আগে ফিরে এসো। এবার তার ওয়াইফ এবং বাচ্চারা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সেও তাদের পিছু পিছু চলে যায়। আর তারা সবাই সেই পার্টিতে আসার পর ক্লেমেন পেছন থেকে তার ওয়াইফকে ডাক দেয়। তার ওয়াইফ যখন তার দিকে তাকায়, তখন সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কারণ এতদিন সে ভেবেছিল ক্লেমেন হয়তো মারাই গিয়েছে। তবে সে ক্লেমেনকে এতটাই ভালোবাসত যে সে আর দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করেনি। তার মেয়ে তো এখানে সঙ্গে সঙ্গে তাকে দেখে চিনতে পারে। সে দৌড়ে এসে নিজের বাবাকে জড়িয়ে ধরে, আর তার ওয়াইফ তখন তার কাছে এসে প্রথমে বেশ কিছুক্ষণ তাকে ছুঁয়ে দেখে। আর যখন সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন নয়, তখন সে তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে থাকে। ক্লেমেনও এখানে অনেক কাঁদছিল, যদিও এখন তার এই কান্না ছিল সুখের কান্না, কারণ এতগুলো বছর পর সে তার পুরো পরিবারকে ফিরে পেয়েছে। আসলে মানুষের মনে সাহস এবং ইচ্ছে থাকলে জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিকেও মোকাবেলা করা সম্ভব।